হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম সবাইকে। আমরা জানি যে আপকামিং অনেক রকমের এক্সাম আসছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জনপ্রিয় এক্সাম আমরা জানি যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট একটা বেশ ভালো রকমের সাড়া ফেলেছে বাংলায়। তো সেটা নিয়ে আমাদের আজকে একটা আলোচনা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আমি চাঁদ গোপাল সরকার তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রত্যেকেই বিষয়টা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। তো পঞ্চায়েতের যে বিষয়টা সেটা আমরা আগে জানবো। যে কোনো জায়গায় যখন আমরা ক্ষেত্র জানবো যে কোন ক্ষেত্রে চাকরি করতে যাচ্ছি, তখন সেই রকম ভাবে আমরা প্রস্তুতিটা নিব। তো আমরা জানি যে পঞ্চায়েত মানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর হচ্ছে এটা। তো সেখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা ভালো করে জানবো। তো প্রথমে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা আগে ভালো করে জানাই, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় আসবো। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ একটা এমন একটা পরিকাঠামোর মধ্যে দিয়ে যায় যেখানে আমরা দেখি যে ভারতবর্ষ হচ্ছে এরকম একটা যে দেশ যেখানে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে, কেন্দ্রীয়, আর একটা রাজ্য শাসন ব্যবস্থা, আর একটা হচ্ছে জেলা স্তরের শাসন ব্যবস্থা, জেলা। তো এই পরিকাঠামোটা আমরা দেখেছি যে একদম কেন্দ্রীয় লেভেলের যে এক্সিকিউটিভ আছেন তাদের মধ্যে আমরা পাই প্রেসিডেন্টকে, পাই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপরে পিএম প্রাইম মিনিস্টারকে পাই, তারপর পুরো ক্যাবিনেট অফ মিনিস্টারকেই পাই। এইগুলো সব আছে সেখানে, এবং সেক্রেটারিয়েট সমস্ত কিছুই আছেন। এবং এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে গভর্নরকে পাই এবং সিএম পাই। রাজ্যেও ক্যাবিনেট মিনিস্টার আছেন, সেই জায়গাগুলো পাই। তো এই সমস্ত এক্সিকিউটিভ গুলো আমরা বিভিন্ন স্তরে পাই। তো আমাদের যদি দেখি যে আমাদের এই যে স্তরটা, যে জেলা স্তর, সেই স্তরটা কি এই ধরনের কেন্দ্রীয় এক্সিকিউটিভদের দ্বারা ডাইরেক্ট শাসন করা খুব সহজ হবে? ভারতবর্ষের মতো এত বৃহৎ দেশ, বৃহৎ জনবহুল দেশ সেইখানে। তো সেই জন্য একটা সময় আমাদের শাসন ব্যবস্থাকে ডিসেন্ট্রালাইজ করার কথা বলা হয়েছিল। তো সেই ডিসেন্ট্রালাইজের ধারণা থেকেই পঞ্চায়েত ব্যবস্থাটা এসেছে, যে এটাকে আমরা স্থানীয় স্বায়ত্ত শাসন বলে থাকি। যে এই স্থানীয় স্বায়ত্ত শাসন জিনিসটা কি, সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। স্থানীয় স্বায়ত্ত শাসন বিষয়টা কি সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। তো এই জায়গাটা আমরা দেখবো যে স্বাধীনতা 1947 সালের পরে কিভাবে ডেভেলপ হতে হতে আজকে আমাদের এই স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থাগুলো চালু হয়েছে, এবং এটার একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডও আছে। প্রত্যেকটা স্লাইড আমরা পরপরে দেখে দেখে এই জায়গাটা পরিষ্কার বুঝবো। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা এই স্থানীয় স্বায়ত্ত শাসনের বিষয়টা কিভাবে ভারতবর্ষে ডেভেলপ হলো সেটা আমরা জানার চেষ্টা করব। কারণ হচ্ছে এই কেন্দ্রীয় শাসকরা এই গ্রামের একটা প্রত্যন্ত এলাকায় এসে নিশ্চয়ই তাদের পরিষেবাগুলো দিতে আসেন না, বা ওইভাবে সম্ভবও না। তাই জন্য আঞ্চলিকভাবে কিছু একটা ব্যবস্থা করা দরকার। তো সেটাই হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা বা মিউনিসিপ্যালিটি, যেটা আমরা বলি। শহর অঞ্চলে মিউনিসিপ্যালিটি এবং গ্রাম অঞ্চলে সেটা পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। তো আমরা আমাদের আলোচনায় যাই। এখানে আমরা দেখছি যে এই কর্মসূচি, এখানে এই একটা বিষয় 1952 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা আমরা পাই, যে 1952 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে ডিসেন্ট্রালাইজের ধারণাটা প্রথম দেওয়া হয়েছিল। যে আমাদের ইন্ডিয়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটাই হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ, মানে সেন্ট্রালের কাছ থেকে ক্ষমতাগুলো কিছু স্বায়ত্তশাসন আমাদের স্বায়ত্তশাসন জায়গায় নিয়ে আসবে, সেটা সেখান থেকে নেওয়া হয়েছিল। তো এইটা হচ্ছে প্রথম পদক্ষেপ বলতে পারি। এই নীতি বাস্তবায়নের একটাই কারণ বিকেন্দ্রীকরণ এবং সম্পদের বিকেন্দ্রীকরণের স্থায়িত্ব শাসন চালু হয়েছিল। এবার এইটার কিছু ঐতিহাসিক দিক, যে আমাদের ওই 1952 সালে কি হয়েছিল নাকি তারও আগে পরে কিছু হয়েছিল। তো আমরা দেখবো যে এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র বা এই সমস্ত কিছু ঐতিহাসিক বই আছে, যেখানে কিন্তু এই কথাগুলো আমরা পাই। যে
ওই আকবরের সময়কালেও আমরা পাই যে স্বায়ত্ত শাসনের বিষয় সেখানে ছিল। তো আমাদের দেশে ব্রিটিশ আমলে আমরা লর্ড রিপনের কথা জানি। লর্ড রিপন, এই যে আমরা এই লর্ড রিপনের কথা জানি, উনি এই সময়, এটা লর্ড রিপন 1880 থেকে 1884 এই টাইমটা আমাদের ভারতে উনি গভর্নর ছিলেন, লর্ড ভাইসরয় হিসেবে ছিলেন। তো উনি এই স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক হিসেবে পরিচিত আমাদের ভারতবর্ষে। কিন্তু ইনি হচ্ছেন শহরের বিষয়টাই প্রথম দেখেছিলেন। শহর প্রথম যখন শহরের বিষয়টা থাকলো, তখন আমাদের গান্ধীজি, মহাত্মা গান্ধী, তিনি দেখলেন যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, তাহলে গ্রামের বিষয়টা কি হবে। তখন উনি পঞ্চায়েত বিষয়টা তার মাথায় এলো, এবং গান্ধীজির ভাবধারায় পঞ্চায়েত বিষয়টা, আমাদের আজকের যে পঞ্চায়েত সেটাকে আমরা জানি। আর কৌটিল্য, মনুস্মৃতি, এই সমস্ত জায়গাগুলো আমরা ঐতিহাসিকভাবে পেয়ে থাকি যে ওইখানে প্রাথমিকভাবে কিছু স্বায়ত্তশাসনের কথা ছিল। এবার এই বিষয়গুলো আমরা দেখব যে কখন এটা আমাদের ভারতের সংবিধানে এলো। তো ভারতের সংবিধান কিন্তু যখন তৈরি হলো, তখন যেহেতু পঞ্চায়েত বিষয়টা ছিল না, পরবর্তীতে এসেছে। তো সেই সময়ে আমরা দেখেছি যে একটা বিশেষ কমিটির মাধ্যমে এগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে আসছে। তো এটা পঞ্চায়েত হচ্ছে 73 নম্বর সংবিধান সংশোধনী, এবং 74 নম্বর সংবিধান সংশোধনী ওইটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, এবং 73 নম্বর সংবিধান সংশোধনী সেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাটা আমরা সংবিধানের অন্তর্গত হিসেবে পাই। এটা হচ্ছে 73 নম্বর, সেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, আর এটা গ্রামাঞ্চলের জন্য, আর 74 নম্বর সেটা হচ্ছে শহরাঞ্চলের জন্য পৌরসভার ব্যবস্থা, সেটা আমরা পাই। আর সংবিধানের তফসিল যেটা 11 নম্বর তফসিলে পঞ্চায়েতের বিষয়টা আছে 11 নম্বর তফসিল, আর হচ্ছে 12 নম্বর তফসিলে পৌরসভার বিষয়টা আছে। এগুলো তথ্য আমাদের জেনে রাখতে হবে, বিভিন্ন সময় এমসিকিউতে এই প্রশ্নগুলো আসে। তারপরে এই জায়গাটা এবং আমরা ভালো করে একটা ছকের সাহায্যে দেখব যে আর্টিকেলগুলো কি আছে। পঞ্চায়েতে যে আর্টিকেলগুলো আছে সেটা 243 থেকে 243 ও, এইটা হচ্ছে যে সাব আর্টিকেল কিছু আছে সেইখানে কিন্তু এটা পঞ্চায়েত বিষয়গুলো আলোচনা আছে। আর মিউনিসিপ্যালিটি বিষয়গুলো 243 পি থেকে 243 জেড জি, এই ধারার মধ্যে মিউনিসিপ্যালিটি বিষয়টা আছে। আর পঞ্চায়েত হচ্ছে 11 নম্বর তফসিল, আর মিউনিসিপ্যালিটি হচ্ছে 12 নম্বর তফসিলে আছে। আর এটা যদি পার্ট বলি, সেই পার্ট হচ্ছে 9ম পার্টে আছে, আর এটা হচ্ছে 9ম এ, 9A পার্টে হচ্ছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিটা আছে, আর পঞ্চায়েতটা আছে 9ম পার্টে, 9 পার্টে আছে। আর সংশোধনী যদি বলি সেটা হচ্ছে 13 নম্বর 73 নম্বর সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 24/4/1992 সালে। এই সালটা খুব ইম্পর্টেন্ট। এই যে কত নম্বর সংশোধনী সেটা বড় ইম্পর্টেন্ট, একদম ডেট ওয়াইজ মনে রাখা উচিত। আর এইটা হচ্ছে 74 নম্বর সংবিধান সংশোধনী, সেটা হচ্ছে 1/6/1993 মিউনিসিপ্যালিটিটা আমাদের সংবিধান অন্তর্ভুক্ত হয়। এটা গ্রামাঞ্চল আর এটা হচ্ছে শহরাঞ্চল। অবশ্যই যেহেতু এটা পঞ্চায়েত লোকাল সেলফ গভর্নমেন্ট, তো যে কোনো রাজ্য লিস্টের মধ্যেই থাকবে। আমরা জানি যে সংবিধানের বিভিন্ন লিস্ট আছে, একটা রাজ্য লিস্ট, একটা হচ্ছে কেন্দ্রীয় লিস্ট, একটা যুগ্ম তালিকা যেগুলো আছে সেগুলোর মধ্যে রাজ্য তালিকার মধ্যে পড়ছে পঞ্চায়েত, এবং মিউনিসিপ্যালিটি দুটোই রাজ্য তালিকার মধ্যেই পড়ছে। তো এই চার্টটা তোমরা মনে করলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের অনেক কাজে দিতে পারে। আমরা পরের যে জায়গাটা যাব সেটা হচ্ছে যে এইভাবে গ্রাম শহরের আসলো পৌরসভা বা পঞ্চায়েত, আমরা জানলাম যে ভারতবর্ষে সংবিধান সংশোধনীগুলো হয়ে আসছে। এইবার আমরা দেখব কয়েকটা সাল ওয়াইজ যে কিভাবে ডেভেলপটা হলো পঞ্চায়েতের। এই যে 1956 সাল, এই সময়টায় একটা ভারতবর্ষে যেটা করা হলো সেটা হচ্ছে যে ভারত সরকার একটা কমিটি গঠন করলেন। সেই কমিটিটার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, 1956 সালে।
তো সেই 56 সালের এই কমিটি গঠন করা হলো। 57 সালে এই কমিটি তার যে পর্যবেক্ষণ করে রিপোর্ট, সেই রিপোর্টটা জমা দিলেন এবং সেই রিপোর্ট জমার ভিত্তিতে 1958 সালে ভারতবর্ষে পঞ্চায়েত আইন পাস হচ্ছে। তাহলে 56 সালে কমিটি গঠন করা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, এবং সেই বলবন্ত রায় মেহতা কমিটি হচ্ছে 57তে রিপোর্ট জমা দিচ্ছে, 58তে পঞ্চায়েত আইন পাস হচ্ছে এবং 1959 সালে ভারতবর্ষে প্রথম কোনো এক জায়গায় পঞ্চায়েত গঠন হচ্ছে। সেটা আমরা দেখে নিব যে 2রা অক্টোবর 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্ট, যেটা নাগৌর জেলা, সেখানে হচ্ছে পঞ্চায়েত চালু হয়ে যায়। আমাদের ভারতবর্ষে যখন প্রথম কোনো জায়গায় পঞ্চায়েত ব্যবস্থা চালু হচ্ছে, তো সেটা হচ্ছে 1959 সালের 2 অক্টোবর, এবং সেটা হচ্ছে রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্ট। এবং পরবর্তীতে অন্যান্য রাজ্যতেও হয়েছে, যেমন পরবর্তীতে আমরা জানি যে অন্ধ্রপ্রদেশে হয়েছে। তো এইগুলো ছিল আমাদের একটা আলোচনার বিষয়। এবার পঞ্চায়েত ব্যবস্থা কত রকমের স্তর নিয়ে আছে, আমরা তো ত্রিস্তর জানি, কিন্তু আরো বিভিন্ন স্তর আছে। সেগুলোর মধ্যে আমরা এক স্তর বিশিষ্ট পঞ্চায়েত কিছু কিছু রাজ্যে পাই, যেমন জম্মু কাশ্মীর, কেরালা, তামিল, অরুণাচল প্রদেশ, এগুলোতে এক স্তর বিশিষ্ট আমরা পেয়ে থাকি। আর দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, উড়িষ্যা, এগুলোতে পাই। আর 3 টায়ার ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, আন্দামান, এগুলোতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত পাই। আর চতুস্তর কিছু কিছু জায়গায় 4টাও স্তর আছে, সেটা আমরা পাই হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত রাজ্যগুলোতে। আর পঞ্চায়েতের কোনো পঞ্চায়েত নেই এরকমও কিছু জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে আমাদের দিল্লি, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এই রাজ্যগুলোতে কোনো পঞ্চায়েত নেই। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলি, তো কলকাতায় কোনো পঞ্চায়েত নেই, কারণ কলকাতায় কোনো গ্রাম নেই, এই জন্য কলকাতায় পঞ্চায়েত নেই। এটা জেলার ভিত্তিতে বললাম, আর এগুলো সমস্ত রাজ্যের ভিত্তিতে বললাম। এবার কমিটিগুলোর নাম বলে দিই খুব তাড়াতাড়ি করে। কমিটিগুলো: অশোক মেহতা কমিটি হচ্ছে 1977, প্রথমে বলি বলবন্ত রায় মেহতা কমিটি, যেটার ভিত্তিতে এটা আমাদের পঞ্চায়েত গঠন হয়েছিল। সেটা 3 টায়ার পঞ্চায়েতের কথা উনি বলেছেন, এই কমিটি বলেছেন। এই কমিটিটা তৈরি হয়েছিল 1956 সালে, যারা ত্রিস্তর পঞ্চায়েতের কথা বলেন। আর অশোক মেহতা কমিটি সেটা তৈরি হচ্ছে 1977 সালে। এই দ্বিস্তর পঞ্চায়েতের কথা এখানে অশোক মেহতা কমিটির মধ্যে পাই। সেখানে আছে একটা মন্ডল পঞ্চায়েত, আর এটা ব্লক স্তরের মধ্যে পড়ে, আর একটা জেলা পরিষদ। এই দ্বিস্তর বলতে যেটা বোঝায় সেটা একটা মন্ডল পঞ্চায়েত, আর একটা হচ্ছে যে জেলা পরিষদ। আর এইখানে একটা আছে LM সিংভি কমিটি, যে কমিটি 1986 সালে গঠিত হয়েছিল। এই কমিটির দাবি ছিল যে এই যে পঞ্চায়েত ব্যবস্থা আসলো, সেটা সংবিধিবদ্ধ হতে হবে, সংবিধানে স্থান দিতে হবে। তো এই কমিটির সুপারিশ অনুযায়ী, ওই যে আমরা 73তম সংবিধান সংশোধনী বা 74তম সংবিধান বললাম, 1992-93 সালে হয়েছিল, এই কমিটির সুপারিশ অনুযায়ী সেই সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাটা আমাদের সংবিধানের অন্তর্গত হয়েছিল। তো আমরা এই জন্য LM সিংভি কমিটিকে ভালো করে মনে রাখবো। এবার এই ত্রিস্তর পঞ্চায়েতের মধ্যে স্তরগুলো আমরা একবার দেখে নিই। প্রথম স্তর সেটা গ্রাম স্তর। দ্বিতীয় স্তর সেটা ব্লক স্তরে থাকবে, পঞ্চায়েত সমিতির নাম। আর থার্ড সেটা ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে, জেলা পরিষদ বা জেলা স্তরের সেটা। তাহলে একটা স্তর প্রথম ছিল গ্রাম স্তরে হচ্ছে অঞ্চল বা পঞ্চায়েত, যেটাকে আমরা বলি। আর একটা ব্লক স্তরের পঞ্চায়েত সমিতি। আর জেলা স্তর সেটা হচ্ছে জেলা বা জেলা পরিষদ। তো এইগুলো ছিল পঞ্চায়েত ব্যবস্থার যে স্তর, সেই সমস্তগুলো নিয়ে আলোচনা। তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। তো প্রত্যেকেই এই ইনফরমেশনগুলো নিয়ে রাখবে, এবং পরবর্তীতে তোমাদের জন্য আরো বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা থাকবে। প্রত্যেকে ততক্ষণ ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, এই আশা রাখি। টাটা।